কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের গোপনে প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ উঠেছে বাংলাদেশ সেনাবাহিনীর মেজর সাদিকুল হকের বিরুদ্ধে। বাংলাদেশের প্রত্যেকটি জায়গার প্রত্যেকটি আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বলবো সবাই সতর্ক অবস্থানে থাকবেন। মানে ভাবা যায় চাঞ্চল্যকর একটা অবস্থান সামনে আসছে যে আমাদের সেনাবাহিনীর একজন কর্মকর্তা আওয়ামী লীগের 400 থেকে কেউ কেউ বলছেন 2000 মানে কমান্ডো ট্রেনিং দিচ্ছেন এই ইউনূস সরকারকে উৎখাত। আওয়ামী লীগ কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ ওঠা সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান পদত্যাগ করেছেন সম্পর্কের কথা স্বীকার করে পদত্যাগপত্র জমা দেন তিনি। আধিপত্য কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলেও জানান সেনা কর্মকর্তারা। কোর্ট মার্শালের মুখোমুখি হচ্ছেন আওয়ামী লীগ কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে আটক সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তার বিরুদ্ধে পাওয়া অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের লক্ষ্যে ইতোমধ্যে একটি তদন্ত আদালত গঠন করেছে সেনাবাহিনী। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা সংলগ্ন কেবি কনভেনশন সেন্টার এখন টক অব দ্য কান্ট্রি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, নতুন একটা ভিডিওতে জানাচ্ছি স্বাগত। আমি মাত্র পাওয়া তাজা এবং গরম খবর। আজকের এই ভিডিওটি কেমন হবে, কতটা গুরুত্বপূর্ণ, কতটা চাঞ্চল্যকর, ইতিমধ্যে আপনারা ভিডিওর অংশ বিশেষ এবং শিরোনাম দেখে বুঝেই গেছেন কেমন হবে ভিডিওটি। আশা করব সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, স্কিপ না করেন। প্রিয় দর্শক বন্ধুরা, বেশি কথা বাড়াবো না, বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তারা রিকোয়েস্ট করবো যারা ভিডিও দেখতে পছন্দ করেন এই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন তাহলে এই ভিডিওতে লাইক করে দিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিক একের পর এক দেখে আসি। স্বৈরতন্ত্রের অবসান ঘটলেও ষড়যন্ত্র এখনো থামেনি। এবার এক চাঞ্চল্যকর ষড়যন্ত্রের তথ্য ফাঁস করেছে দেশের গোয়েন্দা সংস্থাগুলো। সেনাবাহিনী নিশ্চিত করেছে আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় ফিরিয়ে আনার লক্ষ্যে গোপনে প্রশিক্ষণ দিচ্ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর এক কর্মকর্তা মেজর সাদিকুল হক ওরফে মেজর সাদিক। সেনাবাহিনীর রামু ক্যান্টনমেন্টে কর্মরত এই কর্মকর্তা রাজধানীর বিভিন্ন এলাকায় গোপন প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছিলেন দলটির বাছাই করা নেতাকর্মীদের নিয়ে। কিন্তু দেশপ্রেমিক সেনাবাহিনীর তৎপরতায় চক্রান্তের এই চাল ছিন্ন হয়ে যায় শুরুতেই। ঘটনার আনুষ্ঠানিক ঘোষণা আসে বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে। সেনা সদর দপ্তরের সামরিক অপারেশনস অধিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিমুদ্দৌলাহ জানান, মেজর সাদিককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে এবং একটি তদন্ত আদালত গঠন করা হয়েছে। মেজর সাদিককে নিয়ে আপনারা প্রশ্ন করেছেন, আমাদের নজরে এসছে, যদিও বিষয়টি তদন্তাধীন আছে। তারপরে আমি বলবো যে এরকম একটা ঘটনার কথা জানার পরে আর্মির হেফাজতেই সে আছে এবং তদন্ত চলমান আছে। গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী শেখ হাসিনাকে জাতীয় নির্বাচনে জয়ী দেখিয়ে দেশীয় রাজনীতিতে ফেরত আনার জন্য একটি সামরিক রাজনৈতিক অভ্যুত্থানের পরিকল্পনা চলছিল। পরিকল্পনার নেতৃত্বে ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। কলকাতা থেকে সবকিছু তদারকি করছিলেন তিনি। মেজর সাদিক এই ষড়যন্ত্রের মাঠ পর্যায়ের দায়িত্ব পালন করেন। 8 জুলাই ভাটারার একটি কনভেনশন সেন্টারে 400 জন নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীকে গোপনে প্রশিক্ষণ দেওয়া হয়। অংশগ্রহণকারীরা টোকেনের মাধ্যমে নির্বাচিত হয় এবং পুরো কার্যক্রম চলে ছায়ার নিচে। তবে 12 জুলাই উত্তরা থেকে যুবলীগ নেতা সোহেল রানা এবং নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী শামীমা নাসরিন শম্পাকে গ্রেফতারের পর তদন্তের মোড় ঘুরে যায়। তাদের মুখোমুখি জিজ্ঞাসাবাদে উঠে আসে মেজর সাদিকের নাম এবং 17 জুলাই তাকে সেনা গোয়েন্দারা আটক করে। এরপর আরও বিস্ময়কর ঘটনা সামনে আসে। জানা যায় মেজর সাদিকের স্ত্রী সহকারী পুলিশ সুপার সুমাইয়া জাফরিনও এই চক্রান্তে সক্রিয় ছিলেন। তারা দুজনেই দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। গোয়েন্দা সংস্থাগুলোর তথ্যে প্রকাশ পায় তাদের সোজাসুজি যোগাযোগ ছিল সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে। এছাড়া এই ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ উঠেছে পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান, দিল্লিতে অবস্থানরত অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম এবং ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমানের বিরুদ্ধে। আইএসপিআরের দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তদন্ত শেষে আদালতের সুপারিশ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। এই ঘটনার জেরে দেশজুড়ে এখন পর্যন্ত আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের 22 জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। বিশ্লেষকদের মতে গণতন্ত্র বিনাশী চক্র এখনও সক্রিয় এবং তাদের মূল লক্ষ্য হল যে কোনো মূল্যে রাষ্ট্রীয় ক্ষমতা পুনরুদ্ধার করে স্বৈরাচারী শেখ হাসিনার হাতে তুলে দেয়া।
জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় সাক্ষ্য গ্রহণের দিনে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনকে। আসামি থেকে রাজসাক্ষী হওয়ার পর এটি তার প্রথম হাজিরা। হেলমেট, হাতকড়া, বুলেট প্রুফ জ্যাকেট ছাড়া এদিন তাকে অনেকটাই নির্ভার দেখা যায়। শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরুর আগে সূচনা বক্তব্য দেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। বলেন, বিশ্বে স্বৈরাচারদের সমিতি করা হলে শেখ হাসিনা হতেন সেই সমিতির সভাপতি। আমরা ফ্রান্সিসকো ফ্রান্সের নাম। ট্রাইব্যুনালে তিনি বলেন, বিগত 15 বছরের গুম খুন এবং জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের দায়ে ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার এমনভাবে করতে হবে যেন মানব সভ্যতার ইতিহাসে নজির হয়ে থাকে। একটি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে যে এতগুলো মানুষের মৃত্যুর মধ্য দিয়ে যে বাংলাদেশ আমরা পেয়েছি, সেই বাংলাদেশ গড়ার জন্য, আগামী বাংলাদেশ গড়ার জন্য আমরা যদি সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করতে পারি, আপনারা ন্যায় বিচার করবেন এবং রাষ্ট্রের পক্ষ থেকে আমরা সেটা সবসময় দাবি জানাবো। আইনি কাঠামোর মধ্যে শেখ হাসিনা সহ আসামিদের সর্বোচ্চ সাজা চান অ্যাটর্নি জেনারেল। তবে সেটি ব্রিটিশ রাজনীতিবিদ ও সামরিক নেতা অলিভার ক্রমওয়েলের মতো নয়। আমরা চাই শেখ হাসিনাও ন্যায় বিচার পাক। আমরা চাই শেখ হাসিনার বিরুদ্ধে যাতে কোনো ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে বিচার না হয়, সেটাও আমরা বলেছি। প্রচলিত আইনে সর্বোচ্চ শাস্তি দাবি করি, তবে সেই সর্বোচ্চ শাস্তি প্রয়োগের ক্ষেত্রে অলিভার ক্রমওয়েল আমাদের সামনে উদাহরণ হবে না। আমাদের সামনে উদাহরণ হবে সর্বোচ্চ শাস্তির বাংলাদেশে প্রচলিত আইন যেটা আছে সেটাই। সূচনা বক্তব্যে চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনা সহ আসামিদের বিরুদ্ধে অকাট্য প্রমাণ রয়েছে, তাই পার পাওয়ার কোনো সুযোগ নেই। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সময় ড্রোন, ফোনে আড়ি পাতা, লোকেশন ট্র্যাকিং প্রযুক্তি ব্যবহার করে প্রতিবাদকারীদের শনাক্ত করা হয়, দমনমূলক ব্যবস্থা নেওয়া হয়। পাশাপাশি আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন ছাত্রলীগ, যুবলীগ স্থানীয় পর্যায়ে সশস্ত্র ক্যাডার নিয়োগ করে আন্দোলনকারীদের চিহ্নিত করে। এসব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনী, বিশেষ করে পুলিশ ও র্যাব দমন অভিযান, গ্রেপ্তার, সহিংস হামলা চালায়। এইসব কর্মসূচি সরাসরি তৎকালীন ফ্যাসিবাদী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি নির্দেশে এবং তখনকার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তৎকালীন আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন এবং অন্যান্য রাজনৈতিক নেতা, প্রশাসনিক কর্মকর্তা, তাদের অধীনস্থ কর্মকর্তা এবং নিরাপত্তা বাহিনীর মাধ্যমে কার্যকর করা হয়। সূচনা বক্তব্য শেষে শুরু হয় সাক্ষ্য গ্রহণ। শেখ হাসিনার মামলায় প্রথম সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন পুলিশের গুলিতে মুখ ঝাঁঝরা হওয়া খোকন চন্দ্র বর্মন। আজ 3 আগস্ট, এক দফা ঘোষণার দিন। শেখ হাসিনার পতনের আহ্বান জানানো হয় যেদিন। এর আগে থেকে, আর কয়েকদিন আগে থেকে বোঝা যাচ্ছিল শেখ হাসিনার দিন প্রায় শেষ। যাই হোক, 3 আগস্ট পালনকে সামনে রেখে এবং এরপর 5 আগস্ট আছে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার দিন। আমাদের এই সেলিব্রেশনের মধ্যে আওয়ামী লীগ কোনো ঝামেলা করার চেষ্টা করতে পারে, এই ধরনের একটা আলাপ ছড়িয়ে পড়েছে চারদিকে এবং সরকারের দিক থেকেও বেশ সতর্কতা দেখছি। আর সতর্কতা থাকা উচিত হবে, কোনো রকম কোনো ঝুঁকি না নেওয়াই উচিত। আমরা দেখছি বিভিন্ন জায়গায় পুলিশ তল্লাশি করছে, যানবাহন তল্লাশি করছে, আর ঢাকায় বিভিন্ন মেসে এক ধরনের নজরদারি হচ্ছে। ঢাকার আশপাশের জেলায় এই রিপোর্টটাতে আমি দেখলাম বেশ কিছুটা প্রস্তুতি আছে এবং বলা হয় যে গোয়েন্দা রিপোর্টও পাওয়া গেছে যে এই ধরনের একটা সম্ভাবনা আছে। এই ব্যাপারটাকে কিছুটা হাওয়া দিয়েছে কয়েকদিন আগের একটা রিপোর্ট, যেখানে দেখা গেছে বসুন্ধরা কনভেনশন সেন্টারের কাছে একটা জায়গায়, একটা কনভেনশন সেন্টারে 300-400 আওয়ামী লীগের নাকি একত্র হয়েছিল, যেখান থেকে 22 জনকে সরকার গ্রেফতার করে এবং এদের মধ্যে একজন সার্ভিং মিলিটারির মেজর আছেন, মিলিটারির একজন সার্ভিং মেজর আছেন এবং তার ব্যাপারে সত্যতা আইএসপিআরও স্বীকার করেছে। আইএসপিআর তার একটা ব্রিফিংয়ে জানিয়েছে ওই মেজরের ব্যাপারে তারা তদন্ত করছেন। যে মিটিংটা হয় সেখানে খুবই ইন্টারেস্টিংলি তারা নাকি ওখানে এই পরিকল্পনা করছিলেন যে শেখ হাসিনা কোনো একদিন ডাক দেবেন, রিপোর্টে পড়লাম, এবং তখন সারা দেশ থেকে আওয়ামী লীগের লোকজন এসে শাহবাগে জড়ো হবেন, সেখানে দেশকে অচল করে দিয়ে শেখ হাসিনার ফিরে আসার প্রেক্ষাপট তারা তৈরি করবেন। মানে সরকারের এখন পতন, শেখ হাসিনা আবার আসবেন। মানে বাংলাদেশে শেখ হাসিনা কি আর ফিরে আসার কোনো কারণ আছে, কোনো সম্ভাবনা আছে? শেখ হাসিনা নিজেও কি সেটা বিশ্বাস করেন? আওয়ামী লীগের কেউ কি বিশ্বাস করেন? তাহলে আমরা এভাবে যদি বলি, আওয়ামী লীগের কি বাংলাদেশে মেজর স্কেলে কোনো নাশকতার ক্ষমতা আছে? কিন্তু আমরা প্রায়ই দেখি আওয়ামী লীগ এটা করবে, ওটা করবে, আওয়ামী লীগে এই ভয় পাচ্ছি, ওই ভয় পাচ্ছি, আওয়ামী লীগকে ওটা করে ফেলতে হবে, সেটা করে ফেলতে হবে, এই আলাপ চারদিকে ছড়িয়ে পড়ে। এটা যে শুধুমাত্র এদিক থেকে হচ্ছে তা না, আমরা দীর্ঘদিন থেকে খেয়াল করছি এনসিপি তারা আওয়ামী লীগ প্রসঙ্গে কথা বলছেন এবং সম্প্রতি আমি খুব অবাক হয়েছি, প্রধান উপদেষ্টা আওয়ামী লীগের ব্যাপারে আলাপ করেছেন। রাজনৈতিক দলগুলোর সাথে তিনি যখন বসেছেন তখন তিনি কয়েকটা রাজনৈতিক দলের সাথে বৈঠকের সময় এভাবে বলেছেন, যখনই নির্বাচন নিয়ে তারা এগিয়ে যাচ্ছেন তখন পতিত ফ্যাসিস্ট বা স্বৈরাচারীরা সেটাকে বাধাগ্রস্ত করার জন্য তাদের সর্বোচ্চ চেষ্টা করে। মানে নির্বাচনের কাজে বাধা দেওয়ার মতো সক্ষমতা আওয়ামী লীগের আছে। আমি জানি না তিনি সম্প্রতি এই ঘটনা কিছুদিন আগে গোপালগঞ্জে যা হয়েছে তাকে ইন্ডিকেট করছেন কিনা।
বাংলাদেশের একটা জেলায় আওয়ামী লীগকে একেবারে ছেড়ে রাখা হয়েছিল, আওয়ামী লীগের পান্ডাদেরকে, আমি এভাবে বলছি। আওয়ামী লীগের ক্রিমিনালরা সব ওখানে গিয়ে জড়ো হয়েছে বলে প্রত্যেকে আমরা যৌক্তিকভাবে অনুমান করেছি, অ্যালার্মিং দিয়েছি, কিন্তু সরকার কোনো পদক্ষেপ নেয়নি। তো সেখানে ঘটা কিছু ঘটনাকে সারা দেশের রিপ্রেজেন্টেশন মনে করা, সারা দেশের রিপ্রেজেন্টেশন ধরে নেওয়া খুব ভুল হবে। কিন্তু প্রধান উপদেষ্টা স্বয়ং এই কথা বলছেন। আর ওই যে বললাম, এনসিপি দীর্ঘদিন থেকে এই আলাপ চালু রেখেছে। আমি আওয়ামী লীগকে আক্রমণ করা এনসিপির রাজনীতির একটা পার্ট বলে আমি মনে করি। বহুদিন বলেছি তারা শিক্ষিত সচেতন মধ্যবিত্তদের জন্য সংস্কারকে তাদের রাজনীতির পার্ট করেছেন, এজেন্ডা করেছেন। আর আওয়ামী লীগের ব্যাপারে নিষিদ্ধ থেকে শুরু করে তার ব্যাপারে জুজুর ভয়, তার প্রতি ক্ষুব্ধতা তৈরির চেষ্টা একেবারে গ্রাসরুট থেকে সমাজের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত কানেক্ট করবে। সো তারা এটা করছেন। না হলে আমরা তো এই প্রশ্ন করতে পারি, মানে যে এনসিপিতে অনেক তরুণ নেতা, সবাই না অনেকেই শেখ হাসিনার সময় মুভমেন্টের সামনের সারিতে ছিলেন, সামনের সারিতে যখন ছিলেন তারা, তখন শেখ হাসিনা উইথ হার অল দ্য পাওয়ার্স, পুলিশ, বিজেপি, সেনাবাহিনী কিছুটা সময় দিয়ে ভয়ঙ্করভাবে দমন করার চেষ্টা করেছেন। অবশ্যই সাথে আবার আওয়ামী লীগের পান্ডারাও মাঠে ছিল। সর্বশক্তিতে নেমে গুলি করে হত্যা করে, শত শত হত্যা করে, হাজার হাজার আহত করে যখন ক্ষমতায় থাকার চেষ্টা করছিলেন, এই তরুণরাই সাহস নিয়ে তার সামনে দাঁড়িয়েছিলেন। এখনকার আওয়ামী লীগকে তাহলে তাদের ভয় পাওয়ার কি আদৌ কোনো যৌক্তিকতা আছে? কোনোভাবে। এই শেখ হাসিনা মৃত, শেখ হাসিনা রাজনৈতিকভাবে মৃত, তার আর কোনো পলিটিক্যাল ভবিষ্যৎ শেখ হাসিনার অন্তত নেই। সেই শেখ হাসিনা মাঝে মাঝে আস্ফালন করেন বিভিন্ন বক্তৃতায়, ওকে হুমকি দেন, তাকে হুমকি দেন, তিনি কোনো অপরাধ করেননি, ওকে এটা করে ফেলবেন, ইউনুসকে দেখে নেবেন, সবার তালিকা করতে বলেন, সমন্বয়কদের তালিকা করো, সমন্বয়কদেরকে দেখে নেবেন, এই ধরনের আলাপ টালাপ করছেন। এগুলো প্রত্যেকটা একটা পরাজিত অক্ষম মানুষের হাস্যকর আস্ফালন, শুনতে মজা লাগে। এবং এই কারণে শুনি আসলে 100 টাকা দণ্ড প্রতাপশালী একজন স্বৈর শাসক আজ এসব তৃতীয় শ্রেণীর আস্ফালন দেখান। তিনি বিভিন্ন সময় সমাবেশ করতে বলেছেন, মিছিল করতে বলেছেন। আমাদের নিশ্চয় মনে আছে ট্রাম্পের বিজয়ের পর সেটাকে সেলিব্রেট করে তার ছবি নিয়ে মিছিল বলেন করতে বলেছিলেন। তো সেই মিছিলে হামলা করা হবে সেটা ছবি তুলতে দূরে থাকে, যাতে কেউ প্রস্তুত থাকে সেইটার জন্য ইনস্ট্রাকশন দিয়েছিলেন। তো কয়জন লোক হয়েছিল? হাস্যকর। সুতরাং শেখ হাসিনার আসলে সেই পলিটিক্যাল ক্যাপিটাল আর নেই। তার দলের সমর্থক আছে একটা অংশ, কোনো সন্দেহ নেই, কিন্তু তারা বাংলাদেশের এই মাটিতে দাঁড়িয়ে 1 বছরের মাথায় তারা মাঠে নামবেন, তারা শাহবাগ দখল করবেন, এটা একেবারেই অসম্ভব। বিচ্ছিন্নভাবে কোনো কোনো জায়গায়, গোপালগঞ্জ হতে পারে, আরও 2-1টা শহরে, 2-1টা জেলায় তাদের ঐতিহ্যবাহী যে শক্তি আছে সেগুলো দিয়ে খানিকটা নাশকতা তাদের করার সক্ষমতা থাকতে পারে, কিন্তু এটা কখনো ওয়াইড স্প্রেড কিছু হবার কোনো সম্ভাবনা নিকট ভবিষ্যতে তো নেই, মধ্যমেয়াদেও নেই, আমরা নিশ্চিত থাকতে পারি। একটা কথা মনে রাখতে হবে, আওয়ামী লীগ টাকা খরচ করে কিছু 2-1টা জায়গায় কিছু নাশকতা, ওখানে একটা বোমা মেরে আসো, ওখানে এটা করে আসো, এরকম সামান্য কিছুর বাইরে সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। মাঠে আন্দোলন অর্গানাইজ করার জন্য, কিছু একটা চাপ প্রয়োগ করার জন্য নৈতিক শক্তির প্রয়োজন হয়, ডাকাতদের নৈতিক শক্তি থাকে না। শেষ মুহূর্তে আওয়ামী লীগ মাঠে নেমেছিল, তিনি যে আগামীকাল যে দিনটা আসছে 4 আগস্ট, যখন আর কেউ শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য আর পেরে উঠছিল না, তখন ঘোষণা দিয়ে আওয়ামী লীগকে নামানো হয়েছিল। তারা নেমেছিল আসলে বেঁচে থাকার জন্য, টিকে থাকার জন্য, সে তার অস্তিত্বের জন্য নেমেছিল। এখন আর ওইসব নেই, যারা এইসব নেমেছিল তারা পালিয়েছে সব, আর অনেকে যারা আছে তারা সেই অর্থে অত বড় ক্রিমিনাল হয়তো না। তাহলে যেটা দাঁড়ালো, রাস্তায় নামার মতো কেউ আর নেই। আর কে আছে? নৈতিক শক্তিতে যদি বলিয়ান হয়, লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছিল জীবন হাতে নিয়ে, জীবন দেওয়ার প্রস্তুতি নিয়ে। নৈতিক শক্তি, কেউ কোনো টাকা দেয়নি, কি হবে এরপরে কেউ কিছু জানে না, কিন্তু নেমে গিয়েছিল। তো আওয়ামী লীগের মতো একটা ডাকাতের দলের সমর্থকও এখনও যারা আছেন, তাদের সেই নৈতিক শক্তির আশপাশেও নেই যে তারা মেজর স্কেলে কিছু করাবেন। টাকা খরচ করে কিছু হতে পারে, তবে হ্যাঁ, একটা সতর্কতা আমাদের দরকার, এটা শুধু আওয়ামী লীগ না, ভারতও খুব খুশি না। ভারত ও বাংলাদেশে এই ধরনের সময় কোনো না কোনো নাশকতার পরিকল্পনা করতে পারে, তাদের গোয়েন্দা সংস্থা। আমাদের এই ব্যাপারগুলোতে সতর্ক থাকা দরকার আছে। কিন্তু যে কথাটা বলছিলাম, কেন এই জুজুর ভয় তৈরি করার চেষ্টা করা হয় আওয়ামী লীগকে নিয়ে, আমি ধারণা করি এটা হচ্ছে এক ধরনের সলিডারিটি তৈরির জন্য। সরকার যখনই ফিল করে সরকারের প্রতি জনসমর্থন কমে যাচ্ছে, নিশ্চিতভাবে বাংলাদেশের ইতিহাসে প্রায় বলতাম কোনোদিনও আর এত সমর্থনের সরকার আসেনি এবং আসবেও না। একটা নির্বাচনে নির্বাচিত সরকার 40-50% পর্যন্ত ভোট পায়, কিন্তু এই সরকারটা আওয়ামী লীগের সমর্থক কিছু লোক ছাড়া সকল মানুষের সমর্থন নিয়ে এসেছিল। কিন্তু এই মুহূর্তে যেটা দাঁড়িয়েছে, সমর্থন অনেক কমে গেছে, অথবা সমর্থনের শক্তি কমেছে। যিনি সমর্থন করতেন তার সমর্থনের ধরন, তার সমর্থনের শক্তি কমে গেছে, আর অনেকে সমর্থনই করছেন না। ফলে যখনই সলিডারিটির প্রশ্ন আসে, আপনি যখন একটা বহিঃশত্রু দেখাতে পারেন, তখন সেই সলিডারিটিটা স্ট্রঙ্গার হয়। আমি মনে করি সাম্প্রতিক সময়ে সরকারের এই ভয় থেকেই
এই কাজটা করছে এবং এমনকি স্বয়ং প্রধান উপদেষ্টাও এই আলাপ সামনে এনেছেন। আর এনসিপিতে তার রাজনীতি করছে, তার রাজনীতির জন্য আওয়ামী লীগ ব্যবহৃত হচ্ছে, এটা তার কাজে লাগে। আমি এই রাজনীতি করাকে খুব নেগেটিভলি দেখিও না। রাজনৈতিক দলগুলো বিভিন্ন এজেন্ডাকে ইস্যু বানিয়ে তুলবে এবং সেগুলোর মাধ্যমে জনগণের সাথে কমিউনিকেট করার চেষ্টা করবে, এটা মোটামুটি ঠিক আছে। আর আরেকটা ব্যাপার যেটা আমাদের একটু সতর্ক থাকা দরকার, প্রধান উপদেষ্টা যেভাবে বলছেন যখনই নির্বাচন নিয়ে প্রস্তুতি এগিয়ে যায় তখনই তারা এসে আওয়ামী লীগ এসে ঝামেলা করে। তার মানে আমরা এটা প্রস্তুত থাকতে পারি যে আওয়ামী লীগের কিছু ঝামেলা হতে কি দেওয়া হবে, সো দ্যাট নির্বাচন আনসার্টেন হয়ে যায়। আমি নিশ্চিত নই, কিন্তু এই সন্দেহগুলো প্রকাশ করে রাখা ভালো। আমি প্রায় একটা কথা বলি, সামনের সময়টা এতটাই ক্রুশাল, আমাদের স্টেক এতটাই হাই যে আমরা আসলে যেই সম্ভাবনা কমও আছে তুলনামূলকভাবে সেই সম্ভাবনা নিয়েও আলাপ জারি রাখা দরকার। সরকারের ইটসেলফ অ্যাজ এ হোল অথবা সরকারের একটা অংশ যদি এরকম কোনো পরিকল্পনা রেখে থাকেন যে তারা নির্বাচন নিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি করবেন যাতে নির্বাচন অনিশ্চয়তার দিকে যায়, যেটাকে দেখিয়ে নির্বাচন পিছিয়ে দেওয়া যায়, স্থগিত করে দেওয়া যায়, সেই রকম কিছু দেখলে আমরা যথেষ্ট পরিমাণ আলাপ আলোচনা জারি রাখবো যাতে তারা বুঝতে পারেন যে আমরা এগুলো বুঝতে পারছি, আমরা সতর্ক আছি এবং এসব কিছু করা মাত্রই আমরা তাদের বিরুদ্ধে যে যার মতো করে মাঠে নামবো। বাংলাদেশে একটা নির্বাচন হয়ে নির্বাচিত সরকার হাতে ক্ষমতা যাওয়া ছাড়া এই মুহূর্তে এই রাষ্ট্রের নিরাপত্তা কোনোভাবেই নিশ্চিত করা যাবে না। অন্য সব কিছু বাদই দিই, অন্য কোনো কিছুই সরকার পারছে না, ওগুলো তো বটেই, লিস্ট নিরাপত্তাও নিশ্চিত করা খুবই কঠিন হয়ে যাবে। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।